2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে। সরকারের উন্নয়ন দেখে বিএনপির গাত্রদাহ, বললেন ওবায়দুল কাদের। ভারত তোষণের অভিযোগ ফখরুলের। দুবাইয়ে সম্পদের পাহাড়, $19 কোটি ব্যয়ে 346 বাংলাদেশি কিনেছেন বাড়ি গাড়ি। বন্ধ ঘোষণার পরও রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, অবৈধ টোকেন দাতাদের বিরুদ্ধে মাঠে নামছে পুলিশ। 64 জেলাতেই বইছে তাপপ্রবাহ, আরও 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি, 2-3 দিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। 26 বছরেও আনা গেল না পেপালকে, বেশি বৈদেশিক মুদ্রা আয় বঞ্চিত লাখ লাখ বাংলাদেশি। আসছে 2024-25 অর্থ বছরের জন্য মোট 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসি। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বরাদ্দ সহ মোট এডিপির আকার 2,78,288 কোটি 95 লাখ টাকা। নতুন এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত, আর এরপরে অগ্রাধিকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এডিপিতে নতুন পুরনো মিলিয়ে প্রকল্প রাখা হয়েছে 1,321। আরো জানাচ্ছেন মেহেদী হাসান। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির বৈঠক সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদন পায় আসছে 2024-25 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। জানান, নতুন অর্থবছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিপি চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে 1,65,000 কোটি টাকার যোগান দেবে সরকার, আর বাকি 1 লাখ কোটি টাকা আসবে বৈদেশিক ঋণ থেকে। এনএসিতে আমরা কি প্রস্তাব উত্থাপন করব তার সার্বিক আলোচনা করা হয় এবং সেখানে আমরা কিছু পরিবর্তন সাধন করি। আমাদের যে অরিজিনাল যেটা প্রোগ্রাম যেটা করেছি তার মধ্যে পরিবর্তন সেখানে করা হয়, করে আমরা একটা সুপারিশমালা তৈরি করি প্রস্তাব আকারে। নতুন এডিপিতে সবচেয়ে বেশি 70,687 কোটি 75 লাখ টাকা বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বরাদ্দ থাকছে 40,751 কোটি 86 লাখ টাকা। আলোচনা করেছিলাম আপনাদের। বরাদ্দের ক্ষেত্রে বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় রাখা হয়েছে। উন্নয়ন প্রকল্প উপজেলা ভিত্তিক না নিয়ে জেলা ভিত্তিক করা হবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। গুরুত্ব পেয়েছে গ্রামীণ অবকাঠামো ও স্বাস্থ্য খাত। উপজেলা ভিত্তিক এগুলো করা ঠিক হবে না, কারণ এক উপজেলা এখানে কলেজ হলো, ঠিক পাশে উপজেলা আরেকটা হয়ে গেল, তো এটা কোনো সমন্বয় থাকে না এবং একটা উপজেলা কিছুই পাচ্ছে না, একটা উপজেলা পাচ্ছে। তো সেই জন্য আমরা এটা প্রস্তাব করলাম যে উপজেলা ভিত্তিক কোনো আমরা না করে আমরা জেলা ভিত্তিক করে। বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানানো হয় ব্রিফিংয়ে। স্ট্রেনিং ছাঁকনি যেটা, সেটা কিন্তু শক্তিশালী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই দেশের মানুষ ভোট ও ভাতের অধিকার ফিরে পেয়েছে। সরকারের উন্নয়ন দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির বিশেষ এই আয়োজন। রাজধানীর তেজগাঁও রহমতে আলম ইসলাম মিশন এতিমখানার শিশুদের মাঝে সুষম খাবার বিতরণ। বঙ্গবন্ধু কন্যার জীবন সংগ্রাম, দেশ ও জনগণের জন্য ভাবনা শিশুদের সামনে তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা। সবাই তাকে যেমন ভাবে রিসিভ করছিলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও তিনি যখন গিয়েছেন জড়িয়ে ধরে বলছেন
এই তো শেখের বেটি আসছে, আর কেউ দাবায় রাখতে পারবে না আমাদের। মূলত 17 মে বাংলাদেশের গণতন্ত্রের প্রত্যাবর্তনের দিন, 17 মে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের দিন, 17 মে আধুনিক স্মার্ট বাংলাদেশ থেকে ধাবিত হবার দিন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মানে মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন, যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর ঘাতকদের বিচার। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, মুক্তিযুদ্ধের রণধ্বনি, জয় বাংলার স্বদেশ প্রত্যাবর্তন। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে বাংলাদেশে গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। সরকারের ধারাবাহিকতায় দেশ উন্নয়নের জনপদে রূপান্তরিত হয়েছে। সে কারণেই বিএনপি হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সত্যকে যারা অস্বীকার করে তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। তারা ঈর্ষায় হিংসায় জ্বলে যাচ্ছে, তাদের পছন্দ হচ্ছে না। জনগণের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছে। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্যের উন্নয়ন, পকেটের উন্নয়ন করেছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে বিএনপি মহাসচিব জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। তার বক্তব্য কি ফখরুল সাহেব শুনেননি? ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। দেশের জনগণ গণতান্ত্রিক অধিকার হারিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক আলোচনা সভায় তিনি বলেন, এখনও নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতন চালানো হচ্ছে। সরকারের বিরুদ্ধে ভারত তোষণেরও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন মোহাম্মদ কবির। জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের সকল উন্নয়ন আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, ভারত ফারাক্কার পানি ন্যায্য হিসাব নিয়ে গড়িমসি করছে, এখন তিস্তার পানি নিয়েও তাই করছে বলেও অভিযোগ তার। আমাদের প্রতিবেশী যার কাছে আমরা স্বাধীনতার তাদের ভূমিকার জন্য আমরা অবশ্যই আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা প্রকাশ করেছি সবসময়। তারপরে আমরা যে লক্ষ্য করেছি তারা সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। এবং শুধু ফারাক্কাবাদ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের 154টি অভিন্ন নদী, সেই নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সব সময় গড়িমসি করেছে। মানুষের গণতান্ত্রিক অধিকার নেই বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছি। সেই গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ফখরুল। আমাদের যে লক্ষ্য, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে লক্ষ্য, সেই লক্ষ্যে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। বন্ধ ঘোষণার পরদিনই অলিগলি তো বটেই, প্রধান সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা। চালকরা বুক ফুলিয়েই বলছেন, টোকেন নিয়েই চালাচ্ছেন তারা। উৎসস্থলের তালিকা করেই ব্যবস্থা নিতে চায় পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। এই দৃশ্য রাজধানীর 7 রাস্তায়, শুধু তেজগাঁও এলাকায় নয়, রাজধানী জুড়েই দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। ব্রেক হালকা হলেও দ্রুত গতিতেই চলছে। মাঝে মাঝে দুর্ঘটনা ঘটলেও বিকল্প না থাকায় চড়তে হচ্ছে বলে জানান যাত্রীরা। আমাদের তো যাতায়াত করতে হবে, এখন যেটা আমরা বেশি পাবো, যেটা জোরে যায় সেটাই তো আমরা ইউজ করবো, তাই না? কন্ট্রোল করতে পারে না, যেহেতু আপনার ব্রেক এখানে করলে সামনে যে আটকে যায়, সেক্ষেত্রে হাইওয়েতে একটা রিক্স। তো রিক্সা যেখানে পাই না, বাধ্য হয়ে মোটর রিক্সা নিতে হয়। প্রশাসন যদি এটাকে না রাখে তখন তো আমরা পাবো না, আমরা নর্মাল, তখন ওনারাও নর্মাল রিক্সা চালাবে, আমরাও নর্মাল রিক্সাতেই উঠবো। চালকরা বলছেন, মাসিক টাকা দিয়ে টোকেন নিয়েই রাস্তায় বের হতে হয়। বন্ধ করে দিলে আয়ও বন্ধ হওয়ার শঙ্কায় তারা। অবৈধ রিক্সা তো আমরা গরিব মানুষ, আমরা যেভাবে সরকারে চলা ওইভাবেই চলাই, আমরা তো আর ইনপুট করে আনি নেই।
টিকিট আছে, এটার নাম্বার আছে, তারা ওইটা দ্বারা চালায় আর কি। এটা কমিশনার বলতে পারবো, এটা জানি টিকিটের টাকা নেয়। 2টা গাড়ি আমার 5,000 টাকা প্রত্যেক মাসে আমার দেওয়া লাগে কার্ডের। বিল্লা লাইন আর ওরা ক্লাবে দিত 2500 মাসে। পুলিশ বলছে যে কোনো মূল্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা হবে। ব্যাটারি রিকশা যে পরিমাণ বেড়ে গিয়েছে, অভিযান করে শুধুমাত্র এটা ঢাকা শহর থেকে নির্মূল করা সম্ভব না। ব্যাটারি চালিত রিকশার মূল উৎসস্থল যেগুলো, ব্যাটারি চার্জিং পয়েন্ট যেগুলো, যেখানে গ্যারেজ আছে, এমনকি যে সমস্ত ব্যক্তিরা এখানে জড়িত, এই সমস্ত ব্যক্তিদের তালিকাও আমরা ইতিমধ্যে প্রণয়ন করার কাজ শুরু করেছি। আমরা সম্মিলিতভাবে ঢাকা মেট্রোপলিটন সিটি পুলিশ কমিশনার মহোদয় আমাদেরকে যেভাবে নির্দেশনা দেন, আমরা ওইভাবে পরবর্তী পদক্ষেপগুলো আমরা নেব। সড়কে শুধু ব্যাটারি চালিত রিকশাই নয়, ইজি বাইকও চলছে অবাধে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। দেশ জুড়ে আরও 48 ঘন্টার তাপদাহ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে 15 তারিখ থেকে দেশ জুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে। এটি আরও 2 দিন অব্যাহত থাকবে। তবে এবারের তাপপ্রবাহ দীর্ঘ হবে না বলেও আশ্বস্ত করেছে আবহাওয়া অফিস। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে 39 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় রেকর্ড করা হয় 36.3 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে আজ থেকেই রাজশাহী বিভাগের অনেক জায়গায় ঝড় বৃষ্টি হবে। এটি ক্রমান্বয়ে সারা দেশে ছড়িয়ে পড়লে শীতলতা অনুভূত হবে। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। উপজেলা নির্বাচনে জমজমাট প্রচার, পোস্টারে ছেয়ে গেছে হাটবাজার গ্রাম। চাহিদার চেয়ে 23 লাখ বেশি কোরবানির পশু, চোরাচালানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। ঋণের সুদ হার 14% বেশি হবে না বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ডলারের মূল্যমান 117 টাকার বেশি হবে না বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে এসব তথ্যই দিলেন ব্যবসায়ী নেতারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। হঠাৎ বাংলাদেশ ব্যাংকে এফবিসিসিআই সহ 7 ব্যবসায়ী সংগঠনের নেতারা বৈঠক করেন গভর্নরের সঙ্গে। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন এফবিসিসিআই সভাপতি। জানান মুদ্রা বিনিময় হার, সুদের হার, ব্যাংকিং খাত, ব্যবসা বাণিজ্য সহ সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে। ডিসেম্বরের পর ডলার সংকট সহ আর্থিক খাতে কোনো সমস্যা থাকবে না বলে গভর্নর ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন। ডলারের যেটা 117 টাকা রেট করেছে, আমরা বলেছি সেটা যেন 117 টাকায় থাকে। উনি আমাদেরকে বলেছে 117 টাকা +1 অথবা -1, এর বাইরে যাবে না। প্রত্যেক ব্যাংকে এলসি করার সময় একই রেটে করতে হবে। অর্থনৈতিক অঞ্চল ছাড়া বিনিয়োগ করা যাবে না এমন সিদ্ধান্ত স্থগিত চেয়েছেন বিজিএমই সভাপতি। ডলারের মূল্যবৃদ্ধি এবং সুদ হার বেড়ে যাওয়ায় শিল্প মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান ব্যবসায়ী নেতারা। একটি সার্কুলার আমরা পেয়েছি যে অর্থনৈতিক অঞ্চল এবং শিল্পাঞ্চল ছাড়া বিনিয়োগ করা যাবে না। এরই মধ্যে অনেকেই শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে। তাই এই বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করেছি যে সার্কুলারটি স্থগিত করার জন্য। সমস্যার কারণে যে সমস্ত লোন ক্রিয়েট হয়েছে এগুলি আমরা বলেছি যে ইন্টারেস্ট ফ্রি করে লং টার্মে পরিশোধের ব্যবস্থা করে দেওয়া। সুদের হার 14% বেশি না করার দাবি কেন্দ্রীয় ব্যাংক ইতিবাচকভাবে দেখছেন বলে জানান ব্যবসায়ীরা। সুদের হার বাড়ানোর ব্যাপারটা আমরা ওনাকে বলেছি, উনি বলেছে এটা মার্কেটের উপরে আমরা ছেড়ে দিয়েছি। উনি মনে করছেন যে 114 টাকার উপরে কোনো অবস্থাতে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া উচিত না, সম্ভব না। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জমে উঠেছে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের প্রচারণা। পোস্টারে ছেয়ে গেছে শহর, গ্রামাঞ্চল, হাটবাজার। উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। পাবনায় ভোট হবে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায়। দিনরাত ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই 3 উপজেলা নিয়ে গঠিত পাবনার 3 আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের ভূমিকায় মুখ্য। এমপির ছেলে গোলাম হাসনাইন রাসেল ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদ ছেড়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ক্ষুব্ধ বর্তমান চেয়ারম্যান। তবে রাসেলের দাবি যোগ্যতা বলেই প্রার্থী হয়েছেন তিনি। আমি মনে করি মকবুল হোসেন এবং বাকি বিল্লাহ এর বাইরে
ভাঙ্গুড়ার মানুষ বিকল্প কাউরে গ্রহণ করবে এটা আমার মনে হয় না। জনগণ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একজন প্রার্থীকে জয় এবং পরাজয় করবে। অবশ্যই জনগণের রায় যেটা হবে সেটাই আমি গ্রহণ করে নেব। চাটমোহরের চেয়ারম্যান প্রার্থী সাবেক পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অপরিচিত হওয়ায় প্রচার প্রচারণায় অনেক এগিয়ে তিনি। তবে 7 চেয়ারম্যান প্রার্থীর প্রচার প্রচারণায় জমজমাট ফরিদপুর উপজেলা। 40টি বছর ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের আমি দায়িত্ব পালন করছি, সততার সাথে, নিষ্ঠার সাথে, আদর্শের সাথে। সে কারণে সাংঘাতিকভাবে দলমত নির্বিশেষে আমাকে সমর্থন করছে। সবাই মিলে সবাইকে নিয়ে আমরা কিছু করতে পারবো, সবার ভালোবাসা সবাইকে সাথে নিয়ে অন্তত আমি করতে পারবো, আমি আশাবাদী। এদিকে গাইবান্ধার গ্রামাঞ্চল ও হাটবাজারের চায়ের স্টলগুলোতে সন্ধ্যার পর জমছে ভোটারদের আড্ডা। রাত দিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ চালাচ্ছেন 7 জন চেয়ারম্যান, 8 জন ভাইস চেয়ারম্যান ও 6 জন সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। মানুষের কাছে ভোট প্রার্থনা করছি, মানুষের অভূতপূর্ব সাড়া আমি লক্ষ্য করছি। সেই ক্ষেত্রে আমি মনে করি আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তারা রাস্তা করতে পারে, গরিব মানুষ দেখতে পারে, তারও গ্রাম ভোট দেবো। রাস্তাঘাটটা ফলন করবে, আমরা শহরের উন্নয়ন চাই, এরকম প্রার্থীকে আমরা ভোট দেব। আগামী 21 মের ভোটে জয়ী হলে উন্নয়নের মাধ্যমে স্মার্ট উপজেলা গড়ার প্রত্যয় সব প্রার্থীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পারছেন না ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান। আদালতে সময় নষ্ট করায় তাকে 10,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 8 সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় 4 বছরের কারাদণ্ড পাওয়া সেলিম প্রধান রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় গত 23 এপ্রিল যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বড় অঙ্কে বাড়ছে আবাসন খাতে বিদেশিদের বিনিয়োগ। সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব এমনকি অপরাধীরাও সেখানে বাড়ি কিনছেন। তালিকায় আছেন বাংলাদেশিরাও। সম্প্রতি ইইউ ট্যাক্স অবজারভেটরির প্রতিবেদনে বলা হয়, দুবাই শহরের আবাসন খাতের 43% এখন বিদেশিদের দখলে। অবৈধ অর্থ গোপন করতে অনেকেই মিথ্যে তথ্য দিয়ে কিনছেন এসব সম্পদ। বিস্তারিত জানাচ্ছেন দুলি মল্লিক। দুবাই এখন আর বহুজাতিক নয়, বিদেশিদের শহরে পরিণত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অল্প ট্যাক্স, মুক্ত বাণিজ্য সহ বিনিয়োগ প্রত্যাশী নীতির কারণে যাদেরই বিনিয়োগের সক্ষমতা রয়েছে তারাই বাড়ি কিনতে পারবেন দুবাইয়ে। এর বাইরে আর কিছুই খোঁজে না আমিরাত কর্তৃপক্ষ। সম্প্রতি ইউ ট্যাক্স অবজারভেটরির প্রতিবেদনে উঠে আসে বিদেশি বিনিয়োগে নানা তথ্য। এতে বলা হয়, দুবাই শহরের আবাসন খাতে 40% এখন বিদেশিদের দখলে। 2022 সালে বিদেশি মালিকাধীন আবাসনের মূল্য দাঁড়িয়েছে $12,100 কোটি। এক বছরে 20% বেড়েছে বিদেশি বিনিয়োগ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রুশ ধনীদের আবাসন খাতে বিনিয়োগ বেড়েছে। রুশ ধনীরা মোট $630 কোটি প্রস্তুত ও অপ্রস্তুত সম্পদ কিনেছেন। তবে সম্পদের মূল্যের দিক থেকে এগিয়ে আছে ভারতীয়রা। 2022 সালে দুবাই শহরে ভারতীয়দের সম্পদের মূল্য $2,130 কোটি। রয়েছেন বাংলাদেশিরাও। প্রতিবেদনে বলা হয়, 2022 সালে 346 জন বাংলাদেশি মোট 590টি বাড়ি কিনেছে। তবে অপ্রস্তুত বাড়ি বা সম্পদের হিসেবে ওই বছর আবাসন কিনেছেন 532 বাংলাদেশি। তাদের কেনা সম্পদের মূল্য $37,74 লাখ। 30 লাখেরও বেশি মানুষের দুবাই শহরে এখন আমিরাতিদের সংখ্যা মাত্র 8%। দুলি মল্লিক, 21 টেলিভিশন। চাহিদার তুলনায় অতিরিক্ত প্রায় 23 লাখ গবাদি পশু প্রস্তুত আছে এবার কোরবানিতে। কাজেই পশু আমদানির কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী। সেই সাথে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড ও আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। এবছর কুরবানিযোগ্য গবাদি পশুর চাহিদা 1,07,02,394টি। 52,684,টি গরু, 1,60,320টি মহিষ,
68,50,058টি ছাগল, 7,67,743টি ভেড়া ও অন্যান্য পশু প্রস্তুত আছে 1,850টি। চাহিদার তুলনায় অতিরিক্ত 22,77,973টি গবাদি পশু প্রস্তুত আছে এবার কুরবানি ঈদে। খামারবাড়িতে এ সংক্রান্ত প্রস্তুতি সভায় খামারিরা অভিযোগ করেন, ভারত মায়ানমার থেকে অবৈধভাবে দেশে প্রচুর পরিমাণে পশু আসছে। অনতিবিলম্বে যদি এখন পদক্ষেপ না নেওয়া হয় 5 দিনে কিন্তু হিউজ স্টক চলে আসবে। তো আমার কাছে মনে হয় 5,000 গরুও যদি ঢুকে আমরা কিন্তু 5,000 প্রান্তিক কৃষককে কিন্তু বঞ্চিত করলাম তার গরু বিক্রি থেকে। এ সময় মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী বলেন, প্রয়োজনের অতিরিক্ত গবাদি পশু প্রস্তুত থাকায় আমদানির প্রয়োজন নেই। অবৈধ পন্থায় গবাদি পশু দেশে আনা হলে কঠোর ব্যবস্থারও হুঁশিয়ারি দেন মন্ত্রী। বর্ডার গার্ডকে অ্যালার্ট করা সহ যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সারা দেশে 3,000-এর বেশি স্থায়ী ও অস্থায়ী হাট বসবে। সড়কে চাঁদাবাজি প্রতিরোধও ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা হয়রানির শিকার না হয় সেজন্য এই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা যা করার ইতিমধ্যেই তারা তাদের সেই প্রস্তুতি গ্রহণ করছে। যে কোনো সমস্যা হলে প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নাম্বার 16358-এ যোগাযোগের আহ্বান জানানো হয়। কন্ট্রোল রুমের সে নাম্বারটিও দেওয়া থাকবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আর্থিক লেনদেনের ডিজিটাল প্ল্যাটফর্ম পেপালকে 26 বছরেও বাংলাদেশে আনতে পারেনি আইসিটি বিভাগ। 200-রও বেশি দেশে পেপাল কার্যক্রম পরিচালনা করলেও কিসের বাধায় বাংলাদেশে আসছে না, এটাই প্রশ্ন সংশ্লিষ্টদের। বলছেন, প্রায় 10 লাখ ফ্রিল্যান্সার সহ লাখ লাখ বাংলাদেশি বিদেশে কাজ করছেন। এসব নাগরিক পেপাল সুবিধা পেলে দেশে বৈদেশিক মুদ্রা বেশি আসত। এদিকে পেপাল না আসার কারণ জানা নেই খোদ আইসিটি বিভাগের সচিবের। আদিত্য মামুনের রিপোর্ট। 1998 সালে অনলাইন লেনদেনে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাত্রা শুরু করে মার্কিন প্রতিষ্ঠান পেপাল। প্রতিষ্ঠার পরপরই লেনদেন কিংবা বিল পরিশোধে মাস্টার কার্ডের পরিবর্তে পেপাল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অল্প সময়েই মানি ট্রান্সফার সার্ভিসের ভোগান্তি দূর করে কোটি গ্রাহকের আস্থাও অর্জন করে পেপাল। যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান নির্বিঘ্নে হিসাব খুলে বিশ্বব্যাপী লেনদেন করতে পারছে। এই চিত্র পৃথিবীর উন্নত অনুন্নত মিলিয়ে 210টি দেশে। ফলে সহজলভ্যতায় বিশ্বে শীর্ষে থাকায় উদ্যোক্তা কিংবা কাজ সরবরাহকারীরাও খোঁজেন পেপাল ব্যবস্থা। কিন্তু বাংলাদেশে পেপাল এখনো আসেনি, কার্যক্রমও নেই। পেপালকে তো আনলে তো হবে না, আবার সেই টাকাটা যাদেরকে পেমেন্ট করছে ওদের নিয়ে যেতে হবে। তো নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা কঠিন। প্রায় সব দেশেই উন্নয়নশীল দেশগুলোতে এটা একটু কঠিনই থাকে। ফ্রিল্যান্সার কিংবা আউটসোর্সিং এ নিয়োজিত বিশাল একটি জনগোষ্ঠী এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক ক্ষেত্রে লেনদেন অনৈতিক উপায়ে সংঘটিত হয় বলে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। পেপাল থাকলে যে টাকাটা সরাসরি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমাদের দেশের আসতো, এইটাতে যারা বেনিফিশিয়ারি তারাও লাভবান হতো, যারা দিচ্ছে এখন কিন্তু এটা তারা থার্ড পার্টির মাধ্যমে আনছে। কাজে যে পাচ্ছে সেও কিছু টাকা লুজ করছে, মাঝখানে অন্য একটা এজেন্সি পয়সা কামাইয়ে নিচ্ছে। অথচ কাজের কাজ যারা করবেন তাদের কাছেই নেই সদুত্তর। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে আসার জন্য। এখন তাদের স্ট্র্যাটেজিক প্ল্যানে আমাদের দেশে আছে, কিন্তু কবে আসবে এটা কিন্তু তারা এখনো জানায়নি। কারণ হলো কি, তারা হিসেবে আস্তে আস্তে হয়তো প্রসারিত করে এক দেশ থেকে আরেক দেশ আস্তে আস্তে। তো এইটা এক্সপ্যান্ড করতে 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 অবশ্যই কোনো এক সময় আমাদেরকে আসতে। চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে যাদের কাঁধে ভর করছে সরকার, তাদের ভোগান্তি দূর করতে কেন এগিয়ে আসছে না মন্ত্রণালয়, যেখানে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা সহ পারচেজ প্রোটেকশন ও ট্রানজ্যাকশনের সুরক্ষা প্রদান করছে, তবুও কেন তোড়জোড় নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের? পেপ্যাল যেহেতু এটা একটা এমন সার্ভিস যে আসলে অবশ্যই আমরা সেই সুবিধাটা ব্যবহার করতে পারবো। তবে এখন কিন্তু আমরা ব্যবহার যেটা করছি যে জুম সার্ভিস, পেপ্যালের একটা সার্ভিস যেটা একটা স্টার্ট আপ ছিল পেপ্যাল, এটা তার একটা সাবসিডিয়ারি সার্ভিস হিসেবে জুম সার্ভিস চালু আছে এবং এটা কিন্তু চলছে।
পেপ্যালের মতো ডিজিটাল মানি ট্রান্সফারের বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো দেশীয় বাজার ব্যবস্থায় যুক্ত হলে তা হবে দেশের জন্য আশীর্বাদ। উজ্জীবিত হবে বৈদেশিক মুদ্রা অর্জনকারীরা, বলছেন তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। মরে যাচ্ছে মেহেরপুরের ঐতিহাসিক আম্রকাননের আম গাছ। পরিচর্যার অভাবে পরগাছায় ঢেকে যাচ্ছে গাছগুলো। এরই মধ্যে অনেক গাছে পচন ধরেছে। ফলে বাগানের পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি দর্শনার্থীরাও বঞ্চিত হচ্ছেন ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননের সৌন্দর্য থেকে। তবে গাছ বাঁচিয়ে রাখতে প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানালেন জনপ্রশাসন মন্ত্রী। প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ছবিতে মাসুম আলিসার আরেকটি প্রতিবেদন। ৭১-এর ১৭ই এপ্রিল মেহেরপুর জেলায় মুজিবনগরের এই আম্রকাননে গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার। ঐতিহাসিক স্থানটি ঘিরে গড়ে উঠেছে স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স সহ কয়েকশো মুরাল। মুজিবনগরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন ঐতিহাসিক স্থানটিতে। এখানকার অন্যতম আকর্ষণ এই আমবাগান। শতবর্ষী আমবাগানটিতে প্রায় ২৫০০ আম গাছ ছিল। পরিচর্যার অভাব ও কর্তৃপক্ষের অবহেলায় গাছগুলো মরতে মরতে এখন মাত্র ১৩০০-তে দাঁড়িয়েছে। মরা গাছগুলো অপসারণেও অবহেলা, নতুন করে লাগানো হচ্ছে না চারা। দর্শনার্থীরাও এখন বাগানের সৌন্দর্য খুঁজে পায় না। অনেক গাছ মারা গেছে, এতে করে আমাদের মুজিবনগরের যে ঐতিহ্য হারাচ্ছে। 20% মারা গেছে। এইরকম অবস্থা থাকলে তো মেয়েকে নিয়ে আর চাষ করা সম্ভব না। ঐতিহাসিক আম্রকাননের গাছগুলো রক্ষার দাবি এলাকাবাসীর। ১৩০০ রকমের আম গাছ এবং ১৩০০ রকমের আম, যুদ্ধের স্মৃতিগুলো, সেই আম গাছগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে পরিচর্যার অভাবে। মা গাছ থেকে আম সংগ্রহ করে ওটা বীজ করে ওই গাছটা যেন ওখানেই পোতা হয়। মুজিবনগরের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি অক্সিজেন পেতে গাছগুলো বাঁচিয়ে রাখা জরুরি বলে মনে করেন দর্শনার্থীরা। গাছগুলো বাঁচানোর জন্য কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আম গাছগুলো যেগুলো মারা গেছে সেগুলো যাতে রিপ্লেসমেন্ট করা হয়। কৃষি বিভাগ বলছে বয়স হয় এবং পরিচর্যার অভাবে কিছু গাছ মারা গেছে। এই গাছগুলো দীর্ঘদিন বয়স হয়, বয়সের কারণে এবং পরিচর্যার কিছু অভাবের কারণে কিছু কিছু গাছ মারা গিয়েছে। আমরা কৃষি অধিদপ্তর সেখানে কিছু গাছ রিপ্লেস করেছি। এদিকে জনপ্রশাসন মন্ত্রী জানান গাছগুলো টিকিয়ে রাখতে ট্রিটমেন্ট করা হচ্ছে, গাছ বাঁচিয়ে রাখতে প্রকল্পও গ্রহণ করা হচ্ছে। বিভিন্ন উদ্ভিদ বিজ্ঞানী কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে তারা এসছে, ফসিল ট্রিটমেন্টের মাধ্যমে সেই গাছগুলোকে কীভাবে রাখা যায় সেগুলো আমরা ব্যবস্থা করছি। কিছু গাছ যাতে করে আমরা স্থানান্তর করতে পারি, পরিপূরকভাবে সেখানে একটি গাছ আমরা প্রতিস্থাপন করতে পারি, সে বিষয়টিও একটা প্রকল্প নেওয়া হয়েছে। শতবর্ষী এসব গাছ ইতিহাস ও ঐতিহ্যের অংশ। বাগানটির পরিচর্যা ও গাছগুলো বাঁচিয়ে রাখার দাবি সব শ্রেণী পেশার মানুষের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ব্যবসা বাণিজ্যের খবর। ঈদুল আজহা উপলক্ষে ওয়ালটনের অত্যাধুনিক নতুন মডেলের বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব পণ্য উন্মোচন। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় এক জমকালো অনুষ্ঠানে নতুন এসব পণ্য উন্মোচন করেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান। এসব নতুন মডেলের পণ্যের মধ্যে রয়েছে ইনভার্টার প্রযুক্তির মাল্টি কালার ডিজাইনের সাইড বাই সাইড রেফ্রিজারেটর, ভার্টিক্যাল ফ্রিজার, চকলেট কুলার সহ মোট 7টি মডেল, সোলার হাইব্রিড প্রযুক্তির স্লিপ টাইপ এসি, 65 ইঞ্চির ওএলইডি টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি প্রযুক্তির ফ্যান। এছাড়া সারা দেশে একযোগে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20 এর নন স্টপ মিলিয়নিয়ার অফারের বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করা হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে 64টি জেলার 100টি স্থানে একযোগে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ট্রাক সেল কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার 2A ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকারের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। এ সময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান বলেন, দেশ ও মানুষের কল্যাণে বসুন্ধরা গ্রুপের এই প্রচেষ্টা আগামীতেও চলমান থাকবে। লাইভ সংযুক্তির মাধ্যমে 64টি জেলায় এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার তেল, ময়দা, সেমাই, হলুদ, মরিচ সহ 101টি ভোগ্য পণ্যের এই ট্রাক সেল কার্যক্রম চলবে।
আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে। সরকারের উন্নয়ন দেখে বিএনপির গাত্রদাহ, বললেন ওবায়দুল কাদের। ভারত তোষণের অভিযোগ ফখরুলের। দুবাইয়ে সম্পদের পাহাড়, $19.5 কোটি ব্যয়ে 346 বাংলাদেশি কিনেছেন বাড়ি গাড়ি। বন্ধ ঘোষণার পরও রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, অবৈধ টোকেন দাতাদের বিরুদ্ধে মাঠে নামছে পুলিশ। এবং 64 জেলাতেই বইছে তাপপ্রবাহ, আরও 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি, 2-3 দিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।